যারা রাষ্ট্রবিজ্ঞানে কিচ্ছু পড়াশোনা করনি, এই সেমিস্টারটা পুরোপুরি ফাঁকি দিয়েছো, বা কোনো কারণবশত তুমি পড়তে পারোনি, হয়তো কাজের মধ্যে ছিলে বা কোথাও গিয়েছিলে, কোনো ব্যাপারে হয়তো তোমার পড়াশোনা করা হয়ে ওঠেনি, তাদের জন্য আমি একদম বাছাই করা প্রত্যেক ইউনিট থেকে একটা করে প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি। সেটা কিন্তু এই ভিডিও শেষে থাকছে, ভিডিওটা খুব মন দিয়ে দেখো। আর বাছাই করা যে প্রশ্নগুলো বলছি, যারা একদম পড়াশোনা করনি তাদের জন্য, ওই কটা করে গেলে তুমি কিন্তু 20+ নম্বর পাবেই পাবেই পাবে। ঠিক আছে? তারা কিছু পড়াশোনা করেনি, তারা তাদের ভিডিও শেষে দেখে নিচ্ছ খুব ভালোভাবে। আর সম্পূর্ণ সাজেশনটা খুব মন দিয়ে দেখো, আর খাতায় লিখে ফেলো, প্রয়োজন হলে বইয়ে দাগিয়ে নাও, যেমন ভাবে খুশি হোক তৈরি করে যেও। ঠিক আছে? হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশনওয়ালা। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি। নিশ্চয়ই তোমরা জানো যে তোমাদের কি জন্য আজকের ক্লাসটা। কি জন্য বলো তো? ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আমি চলে এসেছি। সত্যি কথা বলতে গেলে আমার জীবনের এটা প্রথম রাষ্ট্রবিজ্ঞান সাজেশন। কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে দিচ্ছি, একদম 100% গ্যারান্টি দিচ্ছি, আজকের যে প্রশ্নগুলো বলবো সেখান থেকে তোমাদের 30 নম্বর একদম তোমার স্কুলে কমন আসতে চলেছে। 30 নম্বর তুমি পাচ্ছ। 2 নম্বরের যে প্রশ্ন রয়েছে সেগুলো প্রধানত আমি বলছি না তোমাদের, সে কিন্তু বাদ বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে 100% তোমাদের কমন আসছে। অর্থাৎ 30 নম্বর সম্পূর্ণ তুমি পেয়ে যাচ্ছ। মানে তোমাদের 6 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে আর 4 নম্বরের যে প্রশ্ন রয়েছে সেইগুলো তোমাদের জন্য একদম কমন করে দিচ্ছি। ঠিক আছে? তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। এই চ্যানেলে প্রধানত আমরা আগামী তোমাদের যে 12-এর থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার আসতে চলেছে, সেখানে আর্টস গ্রুপের বাংলা ইংরেজি তো থাকছে, তার সঙ্গে ইতিহাস, ভূগোল, ফিলোসফি, রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশন, এই কটা সাবজেক্টের ক্লাস প্রোভাইড করব আমরা। বাকিগুলো তেমন ভাবে আমাদের কাছে খুব ভালো ফ্যাকাল্টি নেই বলে আমরা প্রোভাইড করতে পারছি না। যেগুলো করব একদম টপ ফ্যাকাল্টি দিয়ে আমরা কাজ করব। বলা চলে আমাদের জেলার, দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত একদম সেরা সেরা ফ্যাকাল্টি রয়েছে যারা পড়ান, তাদের দিয়ে আমরা তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করার চেষ্টা করব। পরের সেমিস্টার থেকে সবাই পাচ্ছ, ওই জন্য অবশ্যই চ্যানেলটার সঙ্গে থাকতে হবে। এছাড়াও তোমার ক্লাসে যে সমস্ত তোমার সহপাঠী রয়েছে তাদের মধ্যে আমাদের চ্যানেলটা চটপট করে শেয়ার করে দিতে হবে। তাহলে আর কথা বলাবো না, সরাসরি আমরা সাজেশনের মধ্যে চলে যাব। তাহলে এই যে সাজেশনটা রয়েছে, এইটা বোঝার ক্ষেত্রে তোমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে বা কোন ইউনিট থেকে কত নম্বরের প্রশ্ন আছে একবার জেনে নিতে হবে। আশা করছি তোমরা এতদিনে খুব ভালোভাবে জেনে গেছো কোন ইউনিট থেকে, কিন্তু না যদি জেনে থাকো তাহলে ভালো করে এটা বুঝে নাও। আরেকটা বিষয় বলছি, যাদের যাদের জন্য এই বিষয়টা বেশি বেশি করে আমি বলছি, যারা এতদিন কিচ্ছু পড়োনি, হয়তো এই সেমিস্টারটা পুরোপুরি ফাঁকি মেরেছো, তাদের জন্য বলছি শুধুমাত্র আজকের সাজেশনটা তুমি দেখে যাও। এখান থেকেই তোমার স্কুলে তোমার 5 নম্বর তো দূরের কথা, 30+ তুমি পেতে যাচ্ছ, একদম শিওর। 2 নম্বরের প্রশ্নগুলো তো তোমরা তৈরি করছো, তবুও যার যার 2 নম্বরের প্রশ্ন প্রয়োজন হবে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি 2 নম্বরের প্রশ্নের কিছু একটা তোমাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? চলো, তাহলে এই প্রশ্নগুলো খুব মন দিয়ে দেখো। যা হয়েছে হয়েছে এই পর্যন্ত, ভালো করে এই সাজেশনটা দেখে একদিন বা দুদিন যার যা সময় রয়েছে দেখে খুব সুন্দর করে তুমি পরীক্ষাটা দিয়ে এসো। অল সায়েন্সে তুমি কিন্তু 30-এর ওপর পাচ্ছ, আর 2 নম্বর গুলো করে গেলে 40-40ও পেয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা, এই যেটা দেখতে পাচ্ছ, এর মধ্যে লুকিয়ে আছে তোমাদের স্কুলের 40 নম্বরের প্রশ্ন। তার মধ্যে যেটা 2 নম্বর রয়েছে আমি সেটা প্রধানত তোমাদেরকে প্রোভাইড করছি না। এটা 2 নম্বর রয়েছে, 2 নম্বরে একটু বেশি প্রশ্ন। আর আমাদের কাছে যারা অফলাইন পড়ো আমাদের প্রতিষ্ঠানে, তারা কি করবে, তারা কিন্তু 2 নম্বরের প্রশ্নগুলো পেয়ে গেছো, সেইগুলো একটু খুব মন দিয়ে দেখে যাবে। আমি বলছি, একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছি তোমাদের। কত পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছ? তো 100%। দাদা আমার কাছে পড়ো, আমাদের এখানে প্রাইভেট, তারা হচ্ছে 2 নম্বরে তোমাদের যে কটা লিখিয়েছি, সামান্য কিছু প্রশ্ন লিখিয়েছি, সেই কটা থেকে হুবহু কমন। আর এখান থেকে তোমার 30 নম্বরের কমন। তাহলে কি হচ্ছে, প্রথম ইউনিটগুলো তোমরা একটুখানি দেখে নাও ভালো করে, কি কি ইউনিট রয়েছে। প্রথম ইউনিট রয়েছে আমাদের রাজনৈতিক তত্ত্বের যে মৌলিক ধারণা সেগুলো। দ্বিতীয় ইউনিটে রয়েছে জাতীয় জাতীয়তাবাদ। তৃতীয় ইউনিটে রয়েছে সরকারের রূপসমূহ। চতুর্থ ইউনিটে সমসাময়িক রাজনৈতিক চিন্তা, নির্বাচিত চিন্তাবিদগণ। পঞ্চম ইউনিটে রয়েছে মৌলিক অধিকার ও কর্তব্য সমূহ। আর ষষ্ঠ ইউনিটে রয়েছে নির্বাচন ও প্রতিনিধিত্ব। ঠিক আছে? এবার 2 মার্কস কোথা কোথা থেকে আসে আমরা দেখে নিই। প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে আমাদের করতে হবে একটা 2 নম্বরের প্রশ্ন। এখানে একটা জিনিস প্রথমে বলে রাখছি, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের অথবা দেওয়ার পর্ষদের নিয়ম, স্কুল আশা করছি দেবে, প্রত্যেকটা স্কুলে একটা অথবা একটা করে প্রশ্ন দেওয়া থাকবে। দ্বিতীয় চ্যাপ্টার থেকেও আমার 2 নম্বরের একটা থাকছে। তৃতীয় চ্যাপ্টার থেকেও আমাদের 2 নম্বরের একটা থাকছে। আচ্ছা, চতুর্থ চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু 2 নম্বরের কোনো প্রশ্ন থাকছে না। পঞ্চম চ্যাপ্টার থেকে একটা 2 নম্বরের প্রশ্ন থাকছে, আর আমাদের ষষ্ঠ চ্যাপ্টার থেকে একটা 2 নম্বরের প্রশ্ন থাকছে। বোঝা গেল তাহলে কি বললাম?
এইখান থেকে চতুর্থ চ্যাপ্টার থেকে আমাদের কোনো 2 নম্বরের প্রশ্ন থাকছে না একদম। ঠিক আছে, এইবার আমাদের যে 4 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, প্রথম চ্যাপ্টার থেকে আমার কোনো 4 নম্বরের প্রশ্ন করতে হচ্ছে না। দ্বিতীয় ইউনিট যেটা রয়েছে জাতি জাতীয়তাবাদ, ওখান থেকে 4 নম্বরের থাকবে দুটো, আমাদেরকে করতে হবে একটা, সবগুলো 2N মেথডে প্রশ্ন হবে। ঠিক আছে, আচ্ছা 3, 4 এখান থেকেও আমার কোনো 4 নম্বরের প্রশ্ন নেই, কিন্তু আমার 5 হচ্ছে আর 6 থেকে আমাদের 4 নম্বরের প্রশ্ন আছে। ক্লিয়ার হলো সবাইয়ের? তাহলে 2 নম্বরের প্রশ্ন কোথা কোথা থেকে আসে দেখেছো, একটা ইউনিট শুধু বাদ গিয়েছে, 4 নম্বর ইউনিটটা হচ্ছে আমার 2 নম্বরের প্রশ্ন করতে হচ্ছে না। আর 4 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমাদের 2 নম্বর ইউনিট, 5 নম্বর ইউনিট আর 6 নম্বর ইউনিট করতে হচ্ছে। 6 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমাদের প্রথম ইউনিট থেকে একটা 6 নম্বরের প্রশ্ন করতে হচ্ছে, থাকবে কিন্তু দুটো, বারবার করে বলে দিচ্ছি তোমাদের। আর দ্বিতীয়তে কিছু থাকছে না, 3 নম্বর ইউনিট থেকে আমাদের করতে হচ্ছে একটা প্রশ্ন। আর আমাদের যেটা করতে হচ্ছে 4 নম্বর ইউনিট থেকে করতে হচ্ছে আমাদের একটা প্রশ্ন। চটপট করে তোমরা চাইলে একটা স্ক্রিনশট করে নাও, এর বেশি তোমাকে কিচ্ছু করতে হবে না। অন্য চ্যাপ্টার যেগুলো আমাদের 4 পড়বে না, 6 পড়বে না, সেগুলো বেকার তোমরা পড়তে যেও না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা এখান থেকে আশা করবো এটা স্ক্রিনশট করে নিয়েছো এতক্ষণে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে তোমাদের এই 6 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, একটা বিষয় তোমাদের এখানে বলে রাখছি, এই যে 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে প্রোভাইড করিনি, কিন্তু তোমাদের আমি দুটো প্রশ্ন আজকে বলে দিচ্ছি। অনেকের স্কুলে এই দুটোই থাকতে পারে, না হলে হচ্ছে যে কোনো একটা তো থাকবে এই দুটোর মধ্যে। সেই দুটো প্রশ্ন কি? প্রথমে হচ্ছে যেটা তোমার, সেটা হচ্ছে ওই প্রত্যক্ষ আর পরোক্ষ যে গণতন্ত্র রয়েছে, ওই প্রত্যক্ষ আর পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, একটা 2 নম্বরে শিওর হয়ে গেল। যাও, আর একটা আমি বলে দিচ্ছি তোমাদের, ওইখান থেকে যেটা রয়েছে আইন, প্রথম ইউনিটে যেটা রয়েছে আইন, সেই আইনের বৈশিষ্ট্য কটা ভালো করে করে যাও। এর মধ্যে থেকে তুমি 2 নম্বরেরও কমন পেয়ে যাবে। 2 নম্বরে তোমার করতে হচ্ছে 5টা, দুটো প্রশ্ন তোমাদেরকে আমি বলে দিলাম। ঠিক আছে, কি বললাম, 2 নম্বরের দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন করে যাবে, তুমি পেয়ে যাবে 2 নম্বরের প্রশ্ন সাজেশন করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা 6 নম্বরের গুলো এবার আমি বলি। প্রথমে ইউনিট 1 যেটা রয়েছে রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা যেগুলো রয়েছে, সেখান থেকে আমার কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি কিন্তু লিখছি না, এগুলো বলে বলে দেবো। প্রত্যেকটা প্রশ্ন আমি 3বার করে বলবো, তোমরা সুন্দরভাবে খাতায় লিখে নেওয়ার হলে লিখে নাও। যদি তোমার কোনো বইপত্র থাকে, সহায়িকা থাকে, বা তোমার গৃহশিক্ষকের নোটস থেকে থাকে, দাগিয়ে নাও, সেখানে তোমার যেটা সুবিধা হয় সেটা করো। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে কি, আইনের উৎস ও বৈশিষ্ট্যগুলি লেখো। প্রথম প্রশ্ন কি বলেছি, ইউনিট 1 এর 6 মার্কসের প্রশ্ন, আইনের উৎস ও বৈশিষ্ট্যগুলি লেখো। আইনের উৎস ও বৈশিষ্ট্যগুলি লেখো। এইটা যদি না আসে, এর অথবা দিয়ে একটা প্রশ্ন আসতে পারে, এর অথবা আইনের অর্থ ও প্রকৃতি লেখো। একই দুটো প্রশ্ন, আইনের অর্থ ও প্রকৃতি লেখো। কি বললাম, আইনের অর্থ ও প্রকৃতি লেখো। এই দুটো প্রশ্ন তুমি একদম স্টার মেরে মেরে তোমার পেজ পুরো শেষ করে দিতে পারো। মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, 6 নম্বরের জন্য আইনের উৎস বৈশিষ্ট্য, আইনের অর্থ প্রকৃতি, একদম করে যাচ্ছ তোমরা শিওর। ঠিক আছে, আচ্ছা এইবার 2 নম্বরে যে প্রশ্নটা তোমরা রাখবে, সেটা রাখবে হচ্ছে কি, স্বাধীনতার সংজ্ঞা, স্বাধীনতার বিভিন্ন রূপ ও প্রকৃতি আলোচনা করো। স্বাধীনতার সংজ্ঞা, স্বাধীনতার বিভিন্ন রূপ ও প্রকৃতি আলোচনা করো। হয়ে গেল, স্বাধীনতার সংজ্ঞা, বিভিন্ন রূপ ও প্রকৃতি আলোচনা করো। পরের যেটা প্রশ্ন রয়েছে এখান থেকে 3 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই বৈশিষ্ট্যটা না দিয়ে একটা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ যে নীতি, তার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। কি বললাম, ক্ষমতা স্বতন্ত্রীকরণ যে নীতি, তার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। আরো একবার তোমাদের রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, আইনের যে প্রশ্নগুলো বলেছি আর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এই দুটোর মধ্যে একটা তোমার স্কুলে আসবেই। সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানে ইউনিট 1 থেকে 6 নম্বরের প্রশ্ন আমি বলছি আরো একবার। আইন থেকে যে দুটো প্রশ্ন বলেছি, আইনের বৈশিষ্ট্য, আইনের অর্থ, প্রকৃতি, একই ব্যাপার। ওইখান থেকে আর হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি থেকে একটা প্রশ্ন তোমার স্কুলে আসছে শিওর, একদম 100% আসছে। ঠিক আছে, আচ্ছা চলো লাস্ট যে প্রশ্ন আমি এই চ্যাপ্টার থেকে বলবো, ন্যায় ও সাম্য কি, এদের প্রকৃতি বিশ্লেষণ করো। ন্যায় ও সাম্য কি, এদের প্রকৃতি বিশ্লেষণ করো। ন্যায় ও সাম্য কি, এদের প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে হয়ে গেল আমার ইউনিট 1 এর 6 মার্কস আমার অলরেডি বলে দেওয়া হয়ে গেল। মাত্র 4টে প্রশ্ন দিয়েছি,
তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আমি বলেছি আইন আর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, ব্যাস করে যাও। প্রথম ওই দুটো সবাই করে নেবে, তারপর তুমি বাকি দুটো তৈরি করো। তোমাদের কাছে একদম মানে কি বলবো, আমি গ্যারান্টি দিয়ে বলছি, একদম জোর গলায় বলছি আমি, তোমরা প্রথম দুটো ভালো করে মুখস্থ করো। ঠিক আছে, চলো। তবে ইউনিট 3 যে 6 নম্বর রয়েছে সেইগুলো একটু বলে দিই। সরকারের রূপসমূহ, ওখান থেকে আমি যেমন সিরিয়ালি বলবো সেই অনুযায়ী ইম্পর্টেন্টটা তোমরা ভেবে নেবে। প্রথম যেটা বলবো এটা মোস্ট ইম্পর্টেন্ট, তারপর একটু গুরুত্ব কমে যাবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন যেটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো এবং এরূপ গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। কি বললাম? প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো আর এর বৈশিষ্ট্যগুলি লেখো। এই যে পরোক্ষ গণতন্ত্রটা, এটাই কিন্তু হচ্ছে গণতন্ত্রের আবার বৈশিষ্ট্য। যেটাই পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য সেটা গণতন্ত্রের বৈশিষ্ট্য। তাহলে এই প্রশ্নটা ঘুরিয়ে যদি আসে তাহলে গণতন্ত্র কি এবং গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। কি বললাম? গণতন্ত্র কি এবং গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। বা যদি এটা না আসে তাহলে কি আসবে? প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। এইটাও তোমাদের হচ্ছে ইউনিট 3 থেকে মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সরকারের রূপসমূহ যেটা রয়েছে না, ওখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্র কি, এর বৈশিষ্ট্য। বা যদি ওইটা ঘুরিয়ে দেয় গণতন্ত্র কি, গণতন্ত্রের বৈশিষ্ট্য, ব্যাস। আচ্ছা, পরের প্রশ্ন কি রয়েছে 2 নম্বরে? প্রত্যক্ষ গণতন্ত্রের সংজ্ঞা দাও, প্রত্যক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য। ঠিক আছে, এই প্রত্যক্ষ গণতন্ত্র থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, যদি কোনো স্কুলে এসে থাকে তাহলে সেটা আসবে প্রত্যক্ষ যে গণতন্ত্র সেটা বিলুপ্তির কারণ। কারণ প্রত্যক্ষ গণতন্ত্রটা এখন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তাই প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির কারণটা তোমরা খুব ভালো করে দেখে রাখবে। কি বললাম? প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তি। এটা 2 নম্বরের জন্যও আসতে পারে কোনো কোনো স্কুলে। তাহলে প্রশ্নটা কি হচ্ছে? প্রত্যক্ষ গণতন্ত্রের সংজ্ঞা দাও, প্রত্যক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। যদি না আসে বৈশিষ্ট্যের জায়গায় তোমার দিয়ে দিল প্রত্যক্ষ গণতন্ত্রের যে বিলুপ্তি হচ্ছে তার কারণগুলি লেখো। প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির কারণগুলি লেখো। হয়ে গেল 2 নম্বরটা। 3 নম্বর প্রশ্ন কি? গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ঠিক আছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পরের যেটা প্রশ্ন রয়েছে, কর্তৃত্ববাদ কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো। কর্তৃত্ববাদ কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো। কর্তৃত্ববাদ কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, আচ্ছা। এখান থেকে তেমন আমাদের আর একটা প্রশ্ন শুধু দিয়ে দিচ্ছি আমি, সেটা হচ্ছে কি সর্বাত্মকবাদ, ঠিক আছে, বা সমগ্রতাবাদ। সর্বাত্মকবাদ বা সমগ্রতাবাদ কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো। কি বললাম? সর্বাত্মকবাদ কি বা সমগ্রতাবাদ কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো। এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে বেশি যেটা আমি বলেছি দেখতে, সেটা হচ্ছে তোমার ওই পরোক্ষ গণতন্ত্র বা গণতন্ত্র কি আর এর বৈশিষ্ট্য কি, তার সঙ্গে প্রত্যক্ষ গণতন্ত্র দেখছো, তাও গণতন্ত্রের পক্ষে বিপক্ষে যুক্তি দেখছো, কর্তৃত্ববাদ দেখছো, আর সর্বাত্মক। তার মধ্যে যেটা আমি সবচেয়ে ইম্পর্টেন্ট বললাম সেটা হচ্ছে তোমাদের পরোক্ষ গণতন্ত্র, সরি, হ্যাঁ, পরোক্ষ গণতন্ত্র কি বা গণতন্ত্র কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে হয়ে গেল আমাদের কিন্তু ইউনিট 3। ইউনিট 3 এর 6 নম্বরের প্রশ্নগুলো আমরা বলে দিলাম। এবার যেটা রয়েছে আমাদের ইউনিট 4 এর যে 6 নম্বরের প্রশ্ন রয়েছে, সেখান থেকে একদম ভালোভাবে তোমরা যেটা তৈরি করবে সেটা হচ্ছে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত যে ধারণা রয়েছে সেটা। গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণার উপর টিকা লেখো। কি বললাম? গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণার উপরে টিকা লেখো। এখান থেকে যদি গান্ধীজি থেকে একটা প্রশ্ন আসবে মাস্ট। কি বললাম? গান্ধীজি থেকে একটা প্রশ্ন তোমাদের 6 নম্বরে আসবে মাস্ট। যদি আমার সত্যাগ্রহ না আসে তাহলে ওছি সংক্রান্ত যে ধারণা রয়েছে, গান্ধীজির ওছি সংক্রান্ত ধারণাটি আলোচনা করো। ঠিক আছে, গান্ধীজির ওছি সংক্রান্ত ধারণাটি আলোচনা করো। আর কি আসতে পারে এখান থেকে? গান্ধীজির রাজনৈতিক যে চিন্তা ভাবনা রয়েছে সেইটা সম্পর্কে লেখো। আর গান্ধীজির রাজনৈতিক চিন্তা সম্পর্কে লেখো। অহিংসা সম্পর্কে গান্ধীজির ধারণা। তাহলে এখান থেকে যে যে জিনিসগুলো আমরা কেটে কেটেও দিতে পারে দুটো দুটো করে আমরা দেখবো, সেটা হচ্ছে গান্ধীজি সত্যাগ্রহ দেখবো, গান্ধীজি ওছি সংক্রান্ত ধারণা দেখবো, টোটাল গান্ধীজির রাজনৈতিক চিন্তা ভাবনাটা দেখবো, আর দেখবো অহিংসা সম্পর্কে গান্ধীজির যে ধারণা রয়েছে সেটি আলোচনা করো। অহিংসা সম্পর্কে গান্ধীজির যে আলোচনা রয়েছে সেটা আলোচনা করো। তাহলে দেখো, আমি কিন্তু একদম ক্লিয়ারলি তোমাদের বলছি, এখান থেকে তোমরা যেটা অবশ্যই করবে, আমি এখানে এখন লিখে দিচ্ছি, গান্ধীজিটা সবাই মুখস্থ করবে শিওর, একদম ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার গান্ধীজির কি কি দেখবে তুমি? সত্যাগ্রহ দেখছো, ওছি দেখছো, অহিংসা মতামত দেখছো, আর পুরো গান্ধীজির রাজনৈতিক চিন্তা ভাবনাটা দেখছো। যদি তুমি এইটুকু করো একটা 6 নম্বর পেয়ে যাচ্ছ তুমি, মানে থাকছে তোমার প্রশ্নে।
এবার এক্সট্রা আমি কিছু প্রশ্ন বলে দিচ্ছি, কিন্তু এটা তোমরা সবাই করে যাও, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন কি, নেতাজির জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেতাজির জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করো। একই সঙ্গে বিবেকানন্দের জাতীয়তাবাদটাও একটুখানি রিডিং পড়ে রেখো তোমরা, ঠিক আছে? বিবেকানন্দের জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করো। কি বললাম? বিবেকানন্দের জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করো। পরের যে প্রশ্নটা রয়েছে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে স্বাধীন ভারতের শিক্ষানীতির বিস্তারে মৌলানা আবুল কালাম আজাদের চিন্তা ভাবনা আলোচনা করো। স্বাধীন ভারতের শিক্ষানীতির বিস্তারে মৌলানা আবুল কালাম আজাদের অবদান আলোচনা করো বা চিন্তা ভাবনা আলোচনা করো। তাহলে কি বললাম, আর একবার রিপিট করছি, স্বাধীন ভারতের শিক্ষানীতির বিস্তারে মৌলানা আবুল কালাম আজাদের চিন্তা ভাবনা আলোচনা করো। বা আমি যেটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে, কিছু কিছু স্কুল হয়তো এটা একটুখানি ঘুরিয়ে প্রশ্নটা করবে যে স্বাধীনতা সম্পর্কে বা স্বাধীনতার সাপেক্ষে মৌলানা আবুল কালাম আজাদের যে কার্যকলাপ সেটা আলোচনা করো। তাহলে মৌলানা আবুল কালাম আজাদটা ভালো করে দেখে রাখবে, স্বাধীনতা সংগ্রামে তার অবদান বা স্বাধীনতার পরবর্তী সময় যিনি শিক্ষা বিস্তারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন সেইটা তোমরা একটুখানি ভালোভাবে সবাই অবশ্যই দেখে যেও, ঠিক আছে? বোঝা গেল? তাহলে গান্ধীজি আর মৌলানা আবুল কালামটা সবাই খুব ভালোভাবে দেখছো, দেখার পরে সময় নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু দেখছো, তারপর শেষে আরো একটু সময় থাকলে তোমরা করবে বিবেকানন্দটা দেখবে। অনেক জায়গায় দেখছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরেরও একটা চিন্তা ভাবনা নিয়ে অনেক স্কুলে প্রশ্ন হচ্ছে, ওটা আমি প্রশ্নটা রাখছি না প্রধানত। আর আমি যেটা চাইছি সেটা হচ্ছে এইগুলো তোমরা শুধু জাস্ট দেখে যাও। গান্ধীজিটা দেখে গেলে তো আশা করছি একটা কমন হয়েই যাচ্ছে। এক্সট্রা হিসেবে তো আমি দেখে রাখছি মৌলানা আবুল কালাম আজাদটা দেখে রাখছি, নেতাজি সুভাষচন্দ্র, বিবেকানন্দ, মানে একটা প্রশ্ন তোমার হয়েই যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা, চলো তাহলে 6 নম্বরের প্রশ্ন কিন্তু আমরা এখানেই শেষ করলাম। 6 নম্বরের প্রশ্ন আমাদের কমপ্লিট। আমি তোমাকে বলছি যে প্রশ্নগুলো আমি বলেছি যদি সবগুলো তুমি দেখে যাও, তাহলে সবগুলো দেখে যাওয়ার পরে তোমার একটা প্রশ্ন বাইরে থেকে আসবে না, শিওর তুমি কমন পাবে। আর যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম সেগুলো তোমার আগে একটুখানি দেখে নেবে, ঠিক আছে? চলো 4 নম্বরের প্রশ্নগুলো একটু চটপট আমরা আলোচনা করে ফেলি। সেটা হচ্ছে কি, প্রথম যেটা ইউনিট 2 থেকে আসবে, দেখো জাতীয় আর জাতীয়তাবাদ থেকে আসবে তোমাদের 4 নম্বরের প্রশ্ন। সেই 4 নম্বরের প্রশ্নের ইউনিট 2 এর যেটা প্রথম আমি রেখেছি, আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেটা জাতির আত্মনিয়ন্ত্রণের সপক্ষে যুক্তি দাও। কি বললাম? জাতির আত্মনিয়ন্ত্রণের সপক্ষে যুক্তি দাও, ঠিক আছে? জাতির আত্মনিয়ন্ত্রণের সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, আমি কি তোমাদের একটা প্রশ্ন বলে দেবো যে এই প্রশ্নটা পড়ছে তোমাদের স্কুলে? যদি বলতে বলো তাহলে এই প্রশ্নটা অথবা একটা প্রশ্ন হতে পারে, জাতীয়তাবাদের পক্ষে যুক্তি দাও। কি বললাম? জাতীয়তাবাদের পক্ষে যুক্তি দাও, ঠিক আছে? জাতীয়তাবাদটা আমার মনে হয়েছে ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ আমি যতগুলো স্কুলের প্রশ্ন স্টাডি করেছি আগের বছরের, আমার আশেপাশে যতগুলো স্কুল আছে, সেটা দেখার পরে আমার এই প্রশ্নটা 4 নম্বরের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমার মনে হয়েছে। যেমন ওইখানে আইনের প্রশ্নটা মনে হয়েছিল, এটা আমার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মনে হয়েছে। কি বলেছি? জাতীয়তাবাদের পক্ষে যুক্তি দাও। প্রথম বলেছি জাতির আত্মনিয়ন্ত্রণের সপক্ষে যুক্তি দাও, আর জাতীয়তাবাদের পক্ষে যুক্তি দাও। জাতীয়তাবাদের পক্ষেটা খুব ভালো করে সবাই তৈরি করো, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন কি, জাতীয় জনসমাজের 4টি বাহ্যিক উপাদান সম্পর্কে লেখো। জাতীয় জনসমাজের 4টি বাহ্যিক উপাদান সম্বন্ধে লেখো, ঠিক আছে? জাতীয় জনসমাজের 4টি বাহ্যিক উপাদান সম্বন্ধে লেখো। পরের প্রশ্ন যেটা রয়েছে, জাতির সংজ্ঞা দাও আর জাতীয়তাবাদের ধারণা আলোচনা করো। জাতির সংজ্ঞা দাও, জাতীয়তাবাদের যে সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? জাতীয়তাবাদের ধারণা আলোচনা করো বা জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করো। পরের যেটা প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করো। কি বললাম? রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন যেটা রয়েছে, আচ্ছা এখান থেকে আর পরের প্রশ্ন নেই, চলো এই 4টেই তোমরা মুখস্থ করে যাও, ঠিক আছে? একদম জলের মতো করে যাও, এর মধ্যে থেকে তোমাদের একটা 4 নম্বর আশা করছি চলে আসবে। চলো, আচ্ছা পরের যে ইউনিট রয়েছে ইউনিট 5, সেখানে কি হচ্ছে, মৌলিক অধিকার রয়েছে, ঠিক আছে? আচ্ছা, ওখান থেকে কি আসতে পারে? ওখানকার প্রথম যে প্রশ্নটা আমার মনে হয়েছে, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিগুলির মধ্যে পার্থক্য লেখো। আমাদের যে মৌলিক অধিকার রয়েছে আর যে নির্দেশমূলক নীতি রয়েছে সেগুলোর পার্থক্য লেখো। তাহলে কি বললাম? মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। ওই প্রশ্নটা আরেকটু অন্যভাবে আসতে পারে, সেটা কি, মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা লেখো। মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা লেখো। কি বললাম? মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা লেখো। হয়ে গেল? আচ্ছা, পরের যেটা প্রশ্ন রয়েছে, 32 নম্বর ধারায় উল্লেখিত নির্দেশগুলির উল্লেখ করো।
নম্বর ধারায় উল্লেখিত নির্দেশগুলির উল্লেখ করো। ঠিক আছে, 32 নম্বর ধারায় উল্লেখিত নির্দেশগুলির উল্লেখ করো। তারপরের প্রশ্ন, স্বরাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো। স্বরাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। ঠিক আছে, পরের প্রশ্ন, সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার সংক্ষেপে লেখো। কি বললাম? সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার সংক্ষেপে লেখো। সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার সংক্ষেপে লেখো। ঠিক আছে, পরের যে প্রশ্ন রয়েছে, সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারগুলি লেখো। সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারগুলি লেখো। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। ইউনিট 5 থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারগুলি লেখো। চাইলেই তুমি 3-4 পৃষ্ঠা স্টার মেরে নিতে পারো এটা। কি বললাম? সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার। আর একটা প্রশ্ন রয়েছে এইরকম ধরনেরই, সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকারগুলি লেখো। কি বললাম? সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকারগুলি লেখো। ঠিক আছে, ইউনিট 5 হয়ে গেল আমাদের। এবার রয়েছে আমাদের ইউনিট 6, লাস্ট ইউনিট যেটা রয়েছে সেইটা আমরা আলোচনা করে নিই। ঠিক আছে, একটা বিষয় দেখো, এখানে একটা ছোট্ট কথা তোমাদের বলে নিয়ে মাঝখানে, সেটা হলো আমরা যখন এই সাজেশনগুলো করছি কিভাবে করি আমরা বিভিন্ন সালের প্রশ্নগুলো দেখি, বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো দেখি, পর্ষদের নমুনা প্রশ্ন দেখি, তারপর তো সাজেশন করি। তুমি চাইলেও কিন্তু এইভাবে করতে পারবে। যারা 11-এ পড়ছো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, তুমি আমার সাজেশন কেন বিশ্বাস করবে? ক্লাস 12টা এমন করে পড়ো যাতে তুমি পরীক্ষার সময় নিজে বলে দিতে পারো যে স্যার এইগুলো ইম্পর্টেন্ট, বা তোমার বন্ধু বান্ধবীদের তুমি সাজেস্ট করবে এই প্রশ্নগুলো পড়ে যা, সেইগুলোই পড়বে। সেই জন্য এটা দক্ষ হয়ে পড়তে হবে, টেক্সট বইটা পড়তে হবে। বিশেষ করে তোমাদের 12-এ যেটা 3rd সেমিস্টার, সেখানে এমসিকিউ আছে, তো এমসিকিউটা খুব খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সট বই পড়তে হবে। আমাদের প্রতিষ্ঠান যেটা রয়েছে স্মার্ট টিউটোরিয়াল হাব নামে, সেখানে আমি যেটা চেষ্টা করেছি, বা আমাদের যে সমস্ত স্যার ম্যাডাম রয়েছে আমরা সবাই মিলে বসে চিন্তা ভাবনা করেছি, আমরা কি করব, টেক্সট বই ভালো করে পড়াবো তোমাদের। পড়ানোর পর সেখান থেকে যেগুলো প্রশ্ন উত্তর হচ্ছে সেগুলো তৈরি করাবো, প্রত্যেকটা জায়গা তোমাদের দাগিয়ে দাগিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে আমাদের শ্রুতি নামে একটা সিরিজ আমরা বের করব, যেখানে একটা করে চ্যাপ্টারের যতগুলো প্রশ্ন হয় সেগুলো শুধু রেকর্ড করা থাকবে। তোমরা চাইলে অবসর সময়ে বা কোনো কাজের মধ্যে যারা আছো, আমার অনেক ছেলে মেয়ে এমন আছে যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়ে গেছে, ওটা কিন্তু খারাপ কিছু নয়। আমি সবসময় বলে থাকি, তুমি যখন একটু বড় হয়ে গেলে পার্ট টাইম কিছু কাজ তুমি করো, কারণ নিজে নিজে কিছু উপার্জন করতে হবে, এবার তোমার নিজের পায়ে দাঁড়াতে হবে। মাধ্যমিক দিয়ে দিয়েছো মানে কেরিয়ারের জায়গায় চলে এসেছো, তুমি নিজে যদি উপার্জন করে পড়াশোনা করো, তোমার কিন্তু পড়াশোনার প্রতি একটা আবেগ থাকবে, ভালো লাগা থাকবে, ভালোবাসা থাকবে। তুমি বুঝতে পারবে যে বাবা মা কত কষ্ট করে টাকা পয়সাটা দেয়, সেই জন্য নিজেরা কিছু কাজ কাম করো। তো সেই কাজের মধ্যে থাকার সময় তুমি শ্রুতি দিয়ে ভালো করে শুধু জাস্ট শুনে নিলে বিষয়গুলো, আর যখন তুমি পারছো তখন ফের পড়ছো। যখন পড়তে ভালো লাগছে না, যারা বাড়িতেই বসে থাকো, অনেক সময় মন খারাপ লাগছে আর আমার অনেকক্ষণ থেকে পড়তে ভালো লাগছে না, তখন ওই রেকর্ডটা তোমরা ভালো করে শোনো, খুব ভালো করে শুনে নাও। এটার জন্য আমরা শ্রুতি সিরিজ নিয়ে আসবো তোমাদের। মার্চ মাসের 1 তারিখ থেকে আমাদের অফলাইন প্রতিষ্ঠানে পড়ানো শুরু হচ্ছে। আশা করছি ওই 2-3 তারিখ থেকে তোমাদের জন্য প্রত্যেক সাবজেক্টের ভিডিওগুলো আসা শুরু হয়ে যাবে। যারা যারা আমাদের কাছে অফলাইন পড়তে চাও তারা অবশ্যই মার্চের 1 তারিখে চলে এসো। আসার পরে আমাদের অ্যাডমিশন আছে, সেই সময় থেকে নিয়ে আমরা পড়া শুরু করে দেবো 12-এর জন্য। কারণ 12টা বাবা ফাঁকি মেরো না। মাধ্যমিক পরীক্ষা তোমরা যখন দিয়েছো, যারা আমার কাছে পড়ো, আমি বারবার বলে থাকি, মাধ্যমিক দিয়েছো তোমার জীবনের প্রথম পরীক্ষা, ঠিক আছে, তোমার কিন্তু বেশি গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিকের নম্বরটা, খুব গুরুত্বপূর্ণ। তোমরা অনেকে এরপরে হয়তো টিচিং লাইনে যেতে চাইবে, তখন তুমি প্রাইমারি পরীক্ষা দিলে উচ্চ মাধ্যমিকের নম্বর থেকে অনেকটা আসে। তো সেই জন্য হচ্ছে উচ্চ মাধ্যমিকটা সবাইকে ভালো করে দেওয়ার রিকোয়েস্ট রইলো। যারা যারা পড়তে চাও আমাদের কাছে, আমাদের সঠিক গাইডেন্সে থাকতে চাও, অবশ্যই চলে এসো মার্চের 1 তারিখে। যুগদিয়া, হোগলা, বেনিপুর, তোমার সরবেরিয়া, বারাসাতের কাছাকাছি যাদের বাড়ি, তারা আমাদের অফলাইন প্রতিষ্ঠানটা এসে একবার দেখে যাও। ঠিক আছে, আচ্ছা চলো। তারপর কি ইউনিট 6 রয়েছে নির্বাচন ও প্রতিনিধিত্ব। সেখানকার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয়েছে, ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী উল্লেখ করো। কি বললাম? ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী উল্লেখ করো। ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী উল্লেখ করো। তারপরের যে প্রশ্ন রয়েছে, ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো আমাদের নির্বাচন কমিশনের এখন নিরপেক্ষতা কতখানি বজায় রয়েছে, তাই না? আচ্ছা, পরের যে প্রশ্ন রয়েছে, সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির সুবিধা ও অসুবিধা কি। কি বললাম? সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির সুবিধা ও অসুবিধা কি। পরের যে লাস্ট প্রশ্ন এই ইউনিট থেকে আমি দেব, নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করা হয়েছে কেন। নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করা হয়েছে কেন। নির্বাচনে
পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করা হয়েছে কেন? ঠিক আছে, এই পর্যন্ত হলো তোমাদের সাজেশন পুরোপুরি রাষ্ট্রবিজ্ঞানের 30 নম্বরের, অর্থাৎ 6 নম্বরের, আর তোমার হচ্ছে 4 নম্বরের দিয়ে দিলাম আমার 30 নম্বরে, আর দুটোতে 2 নম্বরের প্রশ্ন বলে দিয়েছি। ভিডিওটা ভালো করে দেখো। এইবার অনেক স্কুলে হয়তো পরীক্ষার আগে আগেই তোমাদের মানে যেদিন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তার আগেই রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা হয়ে যাচ্ছে। তোমরা ভাবছো স্যার এত অল্প দিনের মধ্যে কিভাবে পড়াটা তৈরি করব? তাদের জন্য শুধুমাত্র আমি বলছি, যাদের একদম পড়া হয়নি তাদের জন্য আমি বলছি, তোমরা যদি খাতায় লিখে থাকো যে প্রশ্নগুলো আমি বললাম তার মধ্যে যেগুলো একদম ভালো করে মুখস্থ করবে, তোমাদের জন্য অল্প কেটে ছেটে আমি কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি, কিন্তু পরে আমার গালাগালি দিয়েও লাভ নেই। শুধু এই কটা করে গিয়ে ফেসে যাও যদি, যে স্যার বলেছিল পড়েনি, পুরো যে সাজেশনটা বলেছি এর মধ্যে থেকে যদি না পড়ে তুমি আমাকে গালাগাল দিতেই পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এই লাস্ট যেগুলো বলছি এগুলো আমার মনে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেইগুলো একবার রিপিট করে দিচ্ছি আমরা। আইন থেকে প্রশ্ন করছো, আইনের উৎস, বৈশিষ্ট্য, প্রকৃতি হয়ে গেল। আচ্ছা, তারপরে ওই ইউনিট থেকে তুমি বলছো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি, ঠিক আছে, এর বৈশিষ্ট্য, এর পক্ষে বিপক্ষে যুক্তি। ওই ইউনিট থেকে ওই দুটো প্রশ্নই করলে চলে যাবে। ইউনিট 3 থেকে 6 নম্বরের প্রশ্ন, গণতন্ত্র কি, গণতন্ত্রের বৈশিষ্ট্য, বা পরোক্ষ গণতন্ত্র কি, পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য। ওই একটাই প্রশ্ন আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, তার সঙ্গে সমগ্রতাবাদ আর সমগ্রতাবাদের বৈশিষ্ট্য। আশা করছি গণতন্ত্র থেকে একটা প্রশ্ন তোমাদের কমন হয়ে যাবে। আর ইউনিট 4 থেকে 4 নম্বরের জন্য, 6 নম্বরের জন্য গান্ধীজি থেকে পড়ছে, এখানে আমি লিখেও দিয়েছি, তাহলে গান্ধীজিটা করে যাচ্ছ, তাহলে প্রত্যেকটা ইউনিট থেকে দেখো আমি একটা করে প্রশ্ন বলে দিলাম তোমাদের জন্য। ইউনিট হচ্ছে প্রথমে ইউনিটে আইনটা, তারপরে ইউনিটে তোমাদের গণতন্ত্র, তারপরে ইউনিটে গান্ধীজি, করে নিলে তোমার 6 নম্বরের কমন হয়ে যাবে। যারা একদম পড়াশোনা করেনি তাদের জন্য এই 3টে প্রশ্ন তোমরা মুখস্থ করো। কি বললাম? এই 3টে প্রশ্ন। আচ্ছা, তারপরে যেটা মার্কস 4, সেটার জন্য তোমরা যেটা করবে একদম ভালো করে হচ্ছে, যেটা প্রশ্নটা আমি বলেছি, জাতীয়তাবাদের পক্ষে যুক্তি দাও, আর হচ্ছে কি জাতীয় জনসমাজের 4টি বাহ্যিক উপাদান, আর জাতির আত্মনিয়ন্ত্রণের সপক্ষে যুক্তিগুলি লেখো। ঠিক আছে? আচ্ছা, ইউনিট 5 থেকে কি করছো? মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য, আর মৌলিক অধিকার লিপিবদ্ধ করার কারণ, এইটা। আর একটা প্রশ্ন ভালো করে করবে, সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার। কি বললাম? সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারটা ভালো করে একদম করবে, শিওর, খুব ভালো করে করবে। ঠিক আছে? আচ্ছা, পরের যে প্রশ্ন রয়েছে, পরের যে ইউনিটটা রয়েছে ইউনিট 6, সেখান থেকে নির্বাচন কমিশনটা ভালো করে করো, নির্বাচন কমিশনের যে কার্যাবলীটা করো, আর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঠিক আছে? এই ছিল আমাদের সাজেশন। সবাই খুব ভালো করে পরীক্ষা দেবে। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে রাখবো, তোমার স্কুলের প্রশ্নগুলো, রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই করে আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপে পাঠাবে। এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো একটাতে পাঠিয়ে দিও। আমি আরেকবার বলে দিচ্ছি, 8345925082, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে দিও ও রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নটা, আমরা দেখবো আমরা কতটুকু মেলাতে পেরেছি, বা পরবর্তীতে তোমাদের যে সমস্ত ভাই বোন রয়েছে তাদেরও সাহায্য হয়ে যাবে একটুখানি। যারা যারা আমার কাছে এডুকেশন হিস্ট্রি পড়তে চাও অনলাইনে, তারা অবশ্যই যোগাযোগ করো ওই একই নম্বরে। আর যদি অফলাইনে পড়তে চাও সমস্ত সাবজেক্ট, তাহলে অবশ্যই অবশ্যই করে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাবে এসো, না হলে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি, বলেও দিয়েছি, যোগাযোগ করো আমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে।